ভার্সিটি কেয়ারে আমরা প্রতিটি অধ্যায় ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বা আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 4 নিয়ে। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এর নাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড HTML। ওয়েব ডিজাইন এবং কি HTML। সো HTML অংশটুকুর আলোচনা আমরা এই অধ্যায়ের সব শেষের দিকে মানে প্রথম কয়েকটা আলোচনার পরে আমরা HTML আলোচনা শুরু করব। তবে আমাদের কিছু বেসিক কনসেপ্ট থাকা উচিত। বেসিক কনসেপ্ট কিসের উপর থাকা উচিত? ওয়েব ডিজাইন নিয়ে। সো ওয়েব ডিজাইন নিয়ে আমাদের আজকে পুরো ক্লাসটা সাজানো হয়েছে। সো ওয়েব ডিজাইন নিয়ে আমরা আরও বেশ কয়েকটা ক্লাস নিব, 2-3টা ক্লাস নেওয়ার পরে আমরা তারপরে কি HTML কি ধারাবাহিকভাবে কোড করা শিখব। সো এই ওদের সব কনসেন্ট্রেশন বা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন কিন্তু HTML এর উপরে। HTML বিষয়টা কি? HTML একটা হচ্ছে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটাকে ট্যাগ ল্যাঙ্গুয়েজও বলা হয়। কেননা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কি ওয়েবসাইট ডিজাইন করা হয় বা ওয়েবসাইটের ওয়েব পেজ ডিজাইন করা হয়। সো খেয়াল করে দেখো, HTML তোমরা HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়ার্ডটার সাথে পরিচিত, বাট HTML ওয়ার্ডটার সাথে পরিচিত নাও থাকতে পারো। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো খেয়াল করে দেখো যে আমাদের ওয়েব ডিজাইন নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং তারপরে HTML কোড করা শিখব। সো ওয়েব ডিজাইন নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাকে আজকে আলোচনার বিষয়বস্তুতে সর্বমোট এই 6টি জিনিস রাখতে হয়েছে। তার মধ্যে সর্বপ্রথমে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে ওয়েব ব্রাউজার, তারপরে সার্চ ইঞ্জিন নিয়ে জানতে হবে, তারপরে URL, হ্যাঁ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল এবং কি ওয়েব পেজ সম্পর্কে জানতে হবে। তাহলে কিন্তু আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারবো। সো ওয়েব ডিজাইন নিয়ে আলোচনার সর্বপ্রথম যে বিষয়বস্তুটি আসতে সেটি হচ্ছে কি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার ফর এক্সাম্পল, তোমাদের প্রত্যেকেরই ফোনে ইন্টারনেট ব্রাউজ করার জন্য বিভিন্ন ধরনের ব্রাউজার রয়েছে। অনেকের ফোনে গুগল ক্রোম রয়েছে। গুগল কিন্তু একটা ওয়েবসাইট এবং গুগল ক্রোম কিন্তু একটা ব্রাউজার। একইভাবে তোমরা বেশ কয়েকটা ব্রাউজারের সাথে পরিচিত, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স, সাফারি, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, ঠিক আছে। এই ওয়েব ব্রাউজারগুলোর সাথে তোমরা পরিচিত। সো MCQ এসে থাকে যে নিচে কোনটি ওয়েব ব্রাউজার, সো তোমাকে সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে। সো এই যে ব্রাউজারগুলো রয়েছে সেগুলোর মধ্যে বর্তমানে আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি গুগল ক্রোম এবং তারপরে ইউসি ব্রাউজার এবং কি তারপরে অপেরা মিনি। এই ব্রাউজারগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো বেশি ব্যবহার করা হয়। এবং অনেক সময় কম্পিউটার বা যে কোনো ডিভাইসের সাথে বাই ডিফল্ট অবস্থায় যে সফটওয়্যার বা যে অ্যাপ দিয়ে দেওয়া হয় সেই অ্যাপে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে। সো এগুলো যে আমরা ফোনে ব্যবহার করি এমনটা না, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ব্রাউজ করার ক্ষেত্রে কি আমরা এগুলো ব্যবহার করি, ব্রাউজ। সো ওয়েব ব্রাউজার, ঠিক আছে। আসলে ওয়েবসাইটকে ব্রাউজ করতে যে সফটওয়্যার বা যে বিশেষ অ্যাপের আমরা সাহায্য নিয়ে থাকি, সেই জন্য সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজার। সো ওয়েব ব্রাউজার হচ্ছে কি একটা বিশেষায়িত সফটওয়্যার যারা নির্দিষ্ট ওয়েবসাইটকে খুঁজে বের করতে সাহায্য করে। এরপরে যে বিষয়টা আসে ওয়েব ব্রাউজার, এর ভিতরে সার্চ ইঞ্জিন। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো অপেরা মিনি বা গুগল ক্রোম বা অন্য কোনো সফটওয়্যারে যখন ক্লিক করি, যেমন তুমি গুগল ক্রোমে যখন ক্লিক করবা, ক্লিক করার পরে দেখবা যে এরকম একটা লেখা আসবে বেশ কয়েকটা কালারে, গুগল লেখাটা আসবে। সো গুগল লেখাটা দেখবে যে কালারফুল কিছু ওয়ার্ড দ্বারা লেখা আছে, এক একটা অ্যালফাবেট এক একটা কালার দিয়ে লেখা আছে। এবং গুগল লেখার পরে ঠিক তার নিচে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। বাংলাদেশে নিজস্ব একটা সার্চ ইঞ্জিন আছে যেটাকে পিপিলিকা বলা হয় থাকে। সো খেয়াল করে দেখো, গুগলের নিচে এরকম একটা সার্চ ইঞ্জিন থাকে। সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টের নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা বা রিকোয়েস্ট, ক্লায়েন্টের তথ্য বা রিকোয়েস্টটা সার্ভারে পৌঁছে দেওয়া এবং সার্ভার থেকে সেটা কি খুঁজে বের করে এনে ব্যবহারকারীকে বা ক্লায়েন্টকে প্রদর্শন করা যে এই রেজাল্টগুলো রয়েছে। এই জিনিসটা একটা এক্সাম্পলের মধ্যে বোঝাই দিই। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা দেখবা, ক্রিকেট খেলা দেখবা, হ্যাঁ। সো তুমি গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে লিখেছো যে ক্রিক ইনফো একটা হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েবসাইটে বাংলাদেশ বা যে কোনো দলের খেলা হলে লাইভ স্কোর দেখা যায়। একইভাবে রয়েছে ক্রিক বাজ, ঠিক আছে। তো প্রত্যেকটি ওয়েবসাইটের নিজস্ব সফটওয়্যারও থাকতে পারে। ফর এক্সাম্পল, বিকাশের ওয়েবসাইট রয়েছে, তাদের সফটওয়্যারও রয়েছে বা অ্যাপও রয়েছে। ক্রিকবাজ একটা ওয়েবসাইট এবং তাদের অ্যাপসও রয়েছে। সো সব ওয়েবসাইটেরই যে অ্যাপস থাকবে এমন কোনো কথা না, অ্যাপস বানানোটা একটু খরচ সাপেক্ষ। সো খেয়াল করে দেখো, গুগল যে ওয়েবসাইট রয়েছে তাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা গুগল ক্রোমের মধ্যে দিয়ে গিয়ে আমরা সার্চ ইঞ্জিনে কি আমরা সার্চ দিতে পারবো। সো যখন আমরা এখানে সার্চ দিব,
সাপোজ ধরো যে তুমি মনে করছো তুমি তোমার একটা ফেভারিট গান তুমি লিখছো যে ফেভারিট গান বা রিসেন্ট সং, হ্যাঁ, রিসেন্ট গানগুলো বা রিসেন্ট ভিডিওস, ঠিক আছে, এগুলো যখন সার্চ ইঞ্জিনে তুমি লিখবা, লিখার পরে সেই সার্চ ইঞ্জিন তোমার কমান্ডটা সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। কার কাছে পাঠিয়ে দিবে? সার্ভার। ওকে, সার্চ ইঞ্জিন, ব্রাউজারের সার্চ ইঞ্জিন কমান্ডটা সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। সার্ভার তখন কি তার যে তথ্য জমা রাখা আছে, সার্ভার হচ্ছে আসলে তথ্য জমা রাখা হয় বা যেখানে সঞ্চিত রাখা হয়। মনে করো আমরা যখন আমি যে ইউটিউবের চ্যানেলটাতে যে ভিডিওটা দিচ্ছি বা ফেসবুকে ভিডিওটা দিচ্ছি, সো এই ভিডিওগুলোতে একটা নির্দিষ্ট এমবি অনুযায়ী আছে। সাপোজ যেমন আমার এই ভিডিওটা বা এর আগের ভিডিওগুলো অলমোস্ট 25 থেকে 30 জিবি বা 50 জিবি পর্যন্ত আছে। সো এই যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো তো একটা নির্দিষ্ট স্থান দখল করে, তাই না? সো যখন আমি এটা আপলোড দিই তখন সেই আপলোডকৃত ভিডিওটা তারা কিন্তু তাদের সার্ভারে রেখে দেয়। আমি যখন কোনো ভিডিও যখন সার্ভারে রাখি, ইউটিউবের সার্ভারে রাখি, তখন তারা কিন্তু সেটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে যখন আমি আপলোড করি তখন আমার কাছ থেকে কিছু মেগাবাইট কাটা যায়, কিছু অর্থের বিনিময়ে তাদের সার্ভারে জমা রেখে দেয়। এবং যখন কোনো ক্লায়েন্ট সার্চ ইঞ্জিনে সার্চ দেয় যে এই ভিডিওটা আমার লাগবে, হ্যাঁ, HTML টিউটোরিয়াল বা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল লিখে যখন সার্চ দিবে, তখন কি সার্ভার সে আমার না, আরও যে কয়েকজন ইউটিউবার আছে, যারা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে, তাদের যদি এই সম্পর্কিত কোনো কন্টেন্ট যদি তাদের সার্ভারে স্টোর করা থাকে বা রাখা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তারা সেই কি তথ্যটা তাদেরকে ওয়েব পেজে প্রদর্শন করবে। কিসে প্রদর্শন করবে? ওয়েব পেজে। একটি ওয়েব পেজ না, একাধিক ওয়েব পেজও থাকতে পারে, হ্যাঁ। সো একাধিক ওয়েব পেজে কি প্রদর্শন করে, তখন আমরা সেই ওয়েব পেজ থেকে আমরা অনেকগুলো রেজাল্ট যদি চলে আসে, তাহলে কি আমরা নির্দিষ্ট তথ্যটিতে ক্লিক করে কি আমরা উপকৃত হতে পারি। সো খেয়াল করে দেখো, বিষয়টা অনেক লম্বা একটা ঘটনা। পর্যায়ক্রমিকভাবে ফর এক্সাম্পল একজন ইউটিউবার যখন হচ্ছে তার ভিডিওটা বানায়, তো সেই ভিডিওটা বানাতে গিয়ে তার হয়তো বা মেমোরিতে কিছু স্পেস ঘিরে, সাপোজ 2 জিবি 3 জিবি বা 50 জিবি যাই হোক না কেন, সেই স্পেস সে যখন সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে যায়, তখন তাকে নির্দিষ্ট প্যাকেজ বা অর্থের বিনিময়ে, হ্যাঁ, অর্থ বলতে অর্থটা আসলে মেগাবাইট দ্বারা বিনিময় হয়ে থাকে, তাই আমরা বুঝতে পারি না। আমরা হয়তো বা মনে করি যে মেগাবাইট উৎপাদন করা যায় বা হয়তো বা কেউ উৎপাদন করে, তাহলে তো পৃথিবীর সবথেকে বড় লোক তারই হওয়ার কথা ছিল, হ্যাঁ। কিন্তু আসলে মেগাবাইট বা এই ব্র্যান্ডউইথ কখনো উৎপন্ন হয় না, এগুলো আসলে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার নির্দিষ্ট পরিমাণে প্যাকেজ অর্থের বিনিময়ে কিনি বলেই সেই এমবি বা সেই মেগাবাইট বা গিগাবাইট দ্বারাই কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি। তো যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ তাদের সার্ভারে রাখার জন্য তো কিছু স্টোরেজ লাগবে। সো স্টোরেজ রাখার জন্য তো তাদের কিছু স্টোরেজ ডিভাইস কেনা লাগবে। সো স্টোরেজ ডিভাইস কেনার জন্য তো তাদের কিছু অর্থ মানে খরচ যাবে। সো সেই অর্থের যোগানটা তারা দেয় আমরা যে মেগাবাইটটা খরচ করে আপলোড দিই। সো নির্দিষ্ট বড় ভিডিও হলে বেশি মেগাবাইট লাগে, ছোট ভিডিও হলে কম মেগাবাইট লাগে। সো এই নির্দিষ্ট অর্থগুলোর বিনিময়ে আমরা কিন্তু সার্ভারে আমাদের তথ্যগুলো রাখতে পারি। সো সার্ভারে যখন তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলা যখন আমরা রাখি, একজন না হাজার হাজার ইউটিউবার, আমার মতন এরকম হাজার হাজার ইউটিউবার, হ্যাঁ, হাজার হাজার ইউটিউবার তাদের নিজস্ব তথ্য বা নিজস্ব ভিডিওগুলো রেখেছে। তো খেয়াল করে দেখো, এরকম যখন হাজার হাজার ইউটিউবার যখন সার্ভারে তাদের ইউটিউবে খেয়াল করে দেখো লক্ষাধিক বা কোটি কোটি কি ভিডিও রয়েছে। সো এই ভিডিওগুলো সার্ভারে জমা থাকে। এখন কোনো ব্রাউজার বা ক্লায়েন্ট যদি সার্চ ইঞ্জিনে লিখে যে HTML টিউটোরিয়াল, সাপোজ সার্চ ইঞ্জিনে লিখলো HTML টিউটোরিয়াল, হ্যাঁ, বা ওয়েব ডিজাইন টিউটোরিয়াল যখন লিখবে, তখন সেই কমান্ডটা সার্চ ইঞ্জিন থেকে নিয়ে গিয়ে তখন সার্ভারে নিয়ে যাবে। সার্ভার তখন তার সঞ্চিত রাখা তথ্য থেকে বের করবে যে আসলে HTML সম্পর্কিত কী টিউটোরিয়াল আছে। সো টিউটোরিয়ালগুলো সে সাপোজ প্রদর্শন করবে। সাপোজ এটা একটা ওয়েবসাইটের, এটা আরেকটা ওয়েবসাইটের, এরকম কি লাইন বাই লাইন অনেকগুলো প্রদর্শন করতে থাকে। যদি অনেকগুলো রেজাল্ট বের হয় তাহলে কি 4-5টা বা 7-8টা বা 100-র অধিক বা লক্ষাধিক ওয়েব পেজে সে কি ফলাফল প্রদর্শন করে। সো এই ফলাফলগুলোর মধ্যে তুমি কি নির্দিষ্ট একটি তথ্যতে ক্লিক করলে কি তুমি তোমার কাঙ্ক্ষিত তথ্যটা বা তোমার পছন্দ মতন কন্টেন্টটা চুজ করে নিতে পারো। সো এভাবে আসলে সার্ভারে কমান্ড দেওয়া হয়ে থাকে, বাট সার্ভারে কমান্ড দেওয়ার কাজটা করে থাকে কে? সার্চ ইঞ্জিন। বাট সার্ভারে কমান্ড দেওয়ার বেশ কয়েকটা প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়াগুলো সম্পর্কে আমি তাদেরকে একটু ধারণা দিই।
ফর এক্সাম্পল আমি যখন সার্ভারের সার্চ দেওয়ার জন্য সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখবো, সার্চ ইঞ্জিনে সরাসরি আমরা কন্টেন্টের নাম লিখতে পারি, যেমন আমরা ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে বা ইউটিউবে গিয়ে আমরা সার্চ ইঞ্জিনে সরাসরি যে জিনিসটা চাচ্ছি, হ্যাঁ, সেই টিউটোরিয়ালটা কি আমরা লিখে ফেলি, দিয়ে আমাদেরকে সামনে কি উপস্থাপিত হয়ে যায়। বাট সেটা ইউটিউবের ক্ষেত্রে, বাট যখন একটা ওয়েব ব্রাউজারের সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখবো, তখন মূলত আসলে আমরা যা ওয়েব ব্রাউজারে যে কারণে গিয়ে থাকি, সার্চ ইঞ্জিনের নিচে দেখবা যে তুমি রিসেন্টলি যে ব্রাউজারগুলো ব্রাউজ করে রেখেছো সেগুলো কিন্তু নমুনা দেখাবে, ঠিক আছে। সো এরকম অনেকগুলো বক্স থাকবে আইকন সহকারে অনেকগুলো বক্স থাকবে যেগুলো তুমি রিসেন্টলি সার্চ দিয়েছো। সো খেয়াল করে দেখো, তুমি এখানে ক্লিক করেও তোমার নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যেতে পারবা, কিংবা তুমি যেটা করতে পারো এখানে সার্চ দিয়ে লিখতে পারো। সার্চ দিয়ে কী লেখা যায়, এখানে সার্চ দিয়ে ইউআরএল লিখতে হয়। কী লিখতে হয়? ইউআরএল লিখতে হয়। সো ইউআরএলটা কি? ইউআরএল দ্বারা কি বোঝানো হয়ে থাকে? ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দ্যাটস মিনস তোমাকে একটা ঠিকানা লিখতে হবে। একটা ইউআরএলের 3টি অংশ থাকে, ইউআরএলের 2টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 2টি। প্রথম অংশটি হচ্ছে প্রোটোকল এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ডোমেন। কি? ডোমেন। সো একটি ইউআরএলের 2টি অংশ থাকে। যে সাপোজ আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে আলোচনা শেষ করে আমরা এখন যে আলোচনা এসেছি ইউআরএল 2 প্রকার, একটা হচ্ছে প্রোটোকল, একটা হচ্ছে কি ডোমেন। সো ইউআরএলের 2টা অংশ থাকে, 2 প্রকার না, 2টা অংশ থাকে, একটা হচ্ছে প্রোটোকল এবং আরেকটি হচ্ছে ডোমেন। সো একটা ইউআরএল কীরকম হয়ে থাকে, মানে ইউআরএল জিনিসটা কি? আসলে কোনো ওয়েবসাইটকে খোঁজার জন্য আসলে ইউআরএল লেখা হয়। ইউআরএল হচ্ছে ICANN এবং DNS, হ্যাঁ। ডোমেন নেম সার্ভিস যে প্রোভাইডাররা রয়েছে, ডিএনএস সার্ভিস প্রোভাইডার। সো ডিএনএস সার্ভিস প্রোভাইডার, ডোমেন নেম সার্ভিস যে রয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি। ডিএনএস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিছু নির্দিষ্ট নাম রেখে দিয়েছে এবং নির্দিষ্ট নামটা রাখার জন্য তারা যার সাহায্য নেয়, ডোমেন নেম সিস্টেমের সাহায্য নেয়। ডোমেন নেম সিস্টেম তার একটা সংস্থা রয়েছে, সংস্থার নাম হচ্ছে ICANN, ইন্টারনেট কর্পোরেশনস ফর অ্যাসাইন্ড, এতে অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, হ্যাঁ। সো এই যে সংস্থাটা রয়েছে ICANN, ইন্টারনেট কর্পোরেশনস ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। সো এই সংস্থাটার কাজ কি? প্রত্যেকটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম রাখা, স্বতন্ত্র নাম বা তাদেরকে স্বতন্ত্র কি বৈশিষ্ট্য দেওয়া, যাতে তাদেরকে অদ্বিতীয়ভাবে খোঁজা যায়। ফর এক্সাম্পল, তুমি যদি একই নাম দিয়ে সার্চ দাও বাট 2টা ওয়েবসাইট চলে আসলো, তুমি কোনটা চুজ করবা? তুমি তো বিভ্রান্ত হতে পারো। সো এই যে ICANN এর কাজ হচ্ছে কি জানো, এই ধরনের প্রবলেমগুলো যেন না হয়ে থাকে। সো এই জন্য সর্বপ্রথম যে জিনিসটা করা হয় বা যে জিনিসটা করতে হয়, যে আমরা ইউআরএল লিখবো। ইউআরএলে কি লিখি? ইউআরএল মূলত লেখা হয়ে থাকে যে প্রোটোকল এবং ডোমেন। প্রোটোকল বলতে কি বোঝানো হয়েছে? প্রোটোকল বলতে বোঝানো হয়েছে, যেমন ফর এক্সাম্পল আমি একটা পুরো ইউআরএল লিখি, পুরো একটা ইউআরএল লিখছি। ইউআরএলটা আমি এখানে সার্চ ইঞ্জিনে লিখি http://www.fb.com। এই যে আমার তোমার স্ক্রিনে সার্চ ইঞ্জিনের মধ্যে যে অংশটুকু দেখতে পাচ্ছ, পুরোটুকুকেই বলা হয় ইউআরএল, ইউনিভার্স রিসোর্স লোকেটর। এর মধ্যে যে http:// রয়েছে, এই অংশটুকু http: এবং ঠিক আছে, এই অংশটুকুকে বলা হয় প্রোটোকল। কি বলা হয়? প্রোটোকল। তাহলে http:// এই অংশটুকুকে কি বলা হয়? প্রোটোকল বলা হয়, হ্যাঁ। HTTP এটা নিয়ে আমি প্রথমেই বলেছি, এটা HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বলা হয়। কি বলা হয়? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবং ডোমেন, প্রোটোকল বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকে, পুরোটাকেই কি বলা হচ্ছে? ডোমেন বলা হচ্ছে। পুরোটাকেই ডোমেন বলা হচ্ছে। অর্থাৎ www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব fb.com এই যে অংশটুকু আছে, পুরোটুকুকেই কি বলা হচ্ছে? ডোমেন। পুরোটাই হচ্ছে কি ডোমেনের অন্তর্গত। সো একটা ডোমেনের আবার অনেকগুলো অংশ থেকে থাকে, একটা ডোমেনের এই যে www. তোমরা খেয়াল করে দেখো, ডোমেনের যে প্রথম যে অংশটি তোমরা এখানে দেখতে পাচ্ছ www. এই অংশটুকুকে বলা হয় থার্ড লেভেল ডোমেন নেম বলা হয়। এবং
খেয়াল করে দেখো থার্ড লেভেল ডোমেন বলা হয় বা অনেক সময় হোস্টও বলা হয়ে থাকে, একে হোস্টও বলা হয়ে থাকে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একটি বিশ্বজাল যেটির মাধ্যমে পুরো পৃথিবী কানেক্টিভিটির মধ্যে আসতে পেরেছে। কার সাহায্য নিয়ে? ইন্টারনেটের সাহায্য নিয়ে। হ্যাঁ, সে ইন্টারনেট আসলে একটি প্রোটোকল। নেটওয়ার্ককেই কি বলা হয়? ইন্টারনেট বলা হয়। হ্যাঁ, সো একটি নেটওয়ার্ক এবং আরেকটি নেটওয়ার্ক এবং দুইটি নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি তৈরি করেই যে ইন্টারনেট বিষয়টা আমাদের কাছে কি সর্বপ্রথম চলে আসে। এবং ইন্টারনেট সর্বপ্রথম কিন্তু প্রতিরক্ষা বিভাগে ব্যবহার করা হতো, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে ব্যবহার করা হতো, এবং ইন্টারনেটের পূর্বের নাম ছিল আরপানেট। ঠিক আছে, সো খেয়াল করে দেখো এই যে ডোমেনের যে প্রথম অংশটুকু আসছে www.worldwideweb, এটা হচ্ছে থার্ড লেভেল ডোমেন, এবং এরপরে যে অংশটুকু রয়েছে ডট দিয়ে এফবি লেখা আছে, এটাকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন। কি বলা হয়? সেকেন্ড লেভেল ডোমেন বলা হয়। কি বলা হয়? সেকেন্ড লেভেল ডোমেন। এবং এরপরে .com যে অংশটুকু রয়েছে একে বলা হয় টপ লেভেল ডোমেন। কি বলা হয়? টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন। হ্যাঁ, সো টপ লেভেল ডোমেন বিভিন্ন প্রকার হয়ে থাকে। টপ লেভেল ডোমেন এখানে যেটা লেখা হয়েছে .com, এফবি মানে তো আমরা বুঝতে পারছি ফেসবুক, এবং .com মানে কমার্শিয়াল। হ্যাঁ, .com না থেকে সাপোজ কিছু ওয়েবসাইটের শেষে দেওয়া থাকে .edu, যেগুলো এডুকেশন সেক্টরে ব্যবহার করা থাকে। অনেকগুলোর শেষে লেখা থাকে .org, যেগুলো অর্গানাইজেশন ব্যবহার করে থাকে। অনেকগুলোর শেষে দেওয়া থাকে .gov, গভর্নমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে .net দেওয়া থাকে, নেটওয়ার্ক কমিউনিকেশনসের জন্য, মানে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে .mil দেওয়া থাকে, মিলিটারি যেগুলো ব্যবহার করে থাকে। সো এরকম অনেক ধরনের টপ লেভেল ডোমেন রয়েছে। হ্যাঁ, সো এই ডোমেন লেভেলগুলো কি আমাকে মনে রাখতে হবে যে কোনটার কাজ কি। সো আমরা কম মানে কমার্শিয়াল বুঝবো, org মানে অর্গানাইজেশনস, .net মানে নেটওয়ার্ক, এবং কি এডু মানে এডুকেশনাল। হ্যাঁ, সো এরকমভাবে দেওয়া থাকে। তো খেয়াল করে দেখো এইটা হচ্ছে প্রোটোকল HTTP। আচ্ছা, প্রোটোকল কিন্তু আরও একভাবেও লেখা হয়ে থাকে। প্রোটোকল অনেক সময় HTTP না লিখে HTTPS একটা এস যুক্ত করা হয়, এক্সট্রা একটা এস যুক্ত করা হয়। আসলে এই এস মানে সিকিউরিটির কথা বোঝানো হচ্ছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। হ্যাঁ, মানে যেই প্রোটোকল মানে তো একটা নেটওয়ার্ক, মানে একটা নিজেদের মধ্যে কানেক্টিভিটি। সো ওই প্রোটোকল যদি স্পেসিফিকভাবে যদি বিশেষ কোনো নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয়ে থাকে, যেমন বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলো কিন্তু স্পেসিফিক থাকে। সো সেই প্রোটোকলগুলোতে তারা HTTP ব্যবহার না করে HTTPS ব্যবহার করা হয়ে থাকে। এবং ডোমেনের তিনটা অংশ আপাতত দেখতে পেলাম, বাট ডোমেনের আরও বেশ কয়েকটা অংশ থেকে থাকে। সাপোজ আমি তোমাদেরকে একটা লিখে দেখাই, http://www. তোমরা রেজাল্ট, HSC রেজাল্ট বা SSC রেজাল্ট দেখার সময় যে ওয়েবসাইটটা ব্যবহার করবা সেটা eboardresults.gov.bd লিখলাম। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে লিখলাম। তো খেয়াল করে দেখো HTTP মানে এটা মানে প্রোটোকল, www থার্ড লেভেল ডোমেন বা হোস্ট বলা হয়ে থাকে, eboard results এই পুরোটাই হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন, এবং .gov এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন, এবং যে BD অংশটা রয়েছে, BD হচ্ছে একটা কান্ট্রি কোড। কি কান্ট্রি কোড? বাংলাদেশের ক্ষেত্রে BD লেখা হয়ে থাকে, ইন্ডিয়ার ক্ষেত্রে INT, পাকিস্তানের ক্ষেত্রে PAK, US এর ক্ষেত্রে US। হ্যাঁ, তারপর হচ্ছে USA এর ক্ষেত্রে US, এবং ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে UK ব্যবহার করা হয়, যুক্তরাজ্যের জন্য UK ব্যবহার করা হয়ে থাকে। সো এভাবে কি আমরা URL সম্পর্কে জানতে পারি। সো URL এর এই অংশগুলো রয়েছে যেগুলো আমার দরকার হয়ে থাকে মূলত। তো আমরা হোপফুলি URL সম্পর্কে কিছু ধারণা পেলাম। URL এর যে ধারণাটা সেটা আমাদের জন্য খুব প্রয়োজন, কেননা আমাদের URL নিয়েই আসলে ওয়েবসাইট বা ওয়েব পেজকে খুঁজতে হয় আসলে। তো আমরা এখানে গুগল ক্রোমের ভিতরে গিয়েছি, দিয়ে সার্চ ইঞ্জিন পেয়েছি। সার্চ ইঞ্জিনে পাওয়ার পরে আমরা যে অংশটাতে সার্চ দিয়েছি সেই অংশটা হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ দিয়েছি। কী লিখে সার্চ দিয়েছি? URL লিখে সার্চ দিয়েছি। হ্যাঁ, এখানে তোমাদের আরেকটা বিষয় মনে করে দেওয়া প্রয়োজন যে ডোমেন তো আমরা দেখলাম যে বেশ কয়েক প্রকার, ঠিক আছে, বাট প্রোটোকল তো URL না লিখেও কিন্তু আমরা একটা ওয়েবসাইটকে খুঁজে বের করতে পারি। সেটা কিসের মাধ্যমে বের করতে পারি? URL না লিখেও, মানে আসলে আমাদের যে ডোমেন নেম সিস্টেম রয়েছে, আসলে এই যে URLটা এসেছে DNS থেকে, মানে ডোমেন নাম সিস্টেম থেকে এসেছে, মানে তাদেরকে একটা নাম দেওয়া হয়, কিন্তু আসলে কিন্তু এই DNSটা এসেছে IP অ্যাড্রেস থেকে। কোথা থেকে? IP অ্যাড্রেস।
অ্যাড্রেস, আইপি দ্যাটস মিনস ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। সো এই আইপি অ্যাড্রেসটা নিয়ন্ত্রণ করে থাকে ICANN, মানে প্রত্যেকটা নির্দিষ্ট ওয়েবসাইটেরই একটা আইপি অ্যাড্রেস রয়েছে যেটা নির্ধারণ করে থাকে ICANN, ইন্টারনেট কর্পোরেশনস ফর অ্যাসাইনমেন্টস অ্যান্ড নাম্বার। এবং আইপি অ্যাড্রেসটা মূলত দুই রকম হয়ে থাকে, একটি হচ্ছে IPv4 এবং IPv6, IPv4 এবং কি IPv6। IPv4 সাধারণত 4 অক্টেট বিশিষ্ট হয়। কয় অক্টেট বিশিষ্ট হয়? 4টা অক্টেট বিশিষ্ট হয়। মানে 4টা অক্টেট বলতে এরকম, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এক্সাম্পলের সাহায্যে একটি আইপি অ্যাড্রেস লিখে দেখাই, যে মনে করো 213.76.15.3, মনে করো এটা একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আইপি অ্যাড্রেসে খেয়াল করে দেখো এখানে 3টা ডট দিয়ে 4টা অংশ আলাদা করে দেওয়া আছে, এই প্রত্যেকটা অংশকে বলা হয় অক্টেট। কি বলা হয়? অক্টেট। সো এখানে সর্বমোট কয়টা অক্টেট আছে? 4টি অক্টেট রয়েছে। এবং প্রত্যেকটি অক্টেটে সাধারণত আইপি অ্যাড্রেস IPv4 এ সর্বমোট 32টি বিট থাকে। কতটি বিট থাকে? 32টি বিট থাকে। সর্বমোট 32টি বিট থাকে। 32টি বিট, প্রত্যেকটি অক্টেটে 8টি করে 8টি বিট থাকে। প্রত্যেকটি ডটের মাঝখানে 8টি করে বিট থাকে। সেটা অক্টালে প্রকাশ করা হতে পারে, হেক্সাডেসিমালে প্রকাশ করা হতে পারে, বা যা দিয়ে প্রকাশ করা হোক না কেন, সেই প্রত্যেকটা অক্টেট 8 বিট সমৃদ্ধ। কয় বিট সমৃদ্ধ? 8 বিট। এবং IPv6 এখানে সর্বমোট বিট থাকে 128টি। IPv6 এ সর্বমোট 128টি বিট ব্যবহার করা হয়ে থাকে। খেয়াল করে দেখো, অদ্বিতীয় প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা নেটওয়ার্ক বা প্রত্যেকটা তোমার ওয়েবসাইটের নিজস্ব কিন্তু আইপি অ্যাড্রেস রয়েছে। আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু তাদেরকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। কোনো ডিভাইসের আইপি অ্যাড্রেসের সাথে বা কোনো নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসের সাথে কিন্তু অন্য আইপি অ্যাড্রেস মিলবে না কিন্তু। সো তাদেরকে অদ্বিতীয়ভাবে সংকেত করার জন্য সাধারণত 32টা বিট দিয়ে ব্যবহার করা হয়। যেহেতু 32টা বিট থাকে, অর্থাৎ 2 to the power 32, মানে অল্প কিছু সংখ্যা বা অল্প কিছু মানকে কি আমরা IPv4 দ্বারা বা অল্প কিছু ডিভাইসকে IPv4 দ্বারা প্রকাশ করতে পারবো। বাট এক সময় তো পৃথিবীর ডিভাইসের সংখ্যা, নেটওয়ার্কিংয়ের সংখ্যা বা বিভিন্ন প্রযুক্তির সংখ্যা কিন্তু বাড়তে আছে। সো IPv4 দিয়ে সবগুলোকে বাস্তবায়ন করা সম্ভব না। সো অদূর ভবিষ্যতের কথা ভেবে তারা IPv6 তৈরি করে রেখেছে, যেখানে সর্বমোট 128টি বিট ব্যবহার করা হয়। এটি দ্বারা 2 to the power 128টি অদ্বিতীয় সংকেত বা মানকে কি তারা কোডভুক্ত করতে পারবে। কোডভুক্ত করে তারা কি প্রকাশ করতে পারবে, প্রত্যেকের অদ্বিতীয় আইপি অ্যাড্রেস দিতে পারবে। তো IPv6 এ 128টি বিট থাকে। এখানে অক্টেট কিন্তু 8টি রয়েছে। এখানে অক্টেট সর্বমোট 8টি অক্টেট রয়েছে। 1 2 3 4 5 8টি অক্টেট রয়েছে। এবং প্রত্যেকটি অক্টেট যদি 8টি অক্টেট থাকে, তাহলে সর্বমোট প্রতিটি অক্টেটে প্রতিটি তো এখানে কি 8টি অক্টেট রয়েছে। তুমি অক্ষরপত্রে বয়ে গেলে দেখবা যে এখানে 7টি ডট দিয়ে 8টি অংশকে বিভক্ত করা দেওয়া হয়েছে। তাহলে তুমি আমাকে প্রশ্নের উত্তরে বলবা, অবশ্যই কমেন্টে জানাবা যে এখানে আসলে প্রত্যেকটি অক্টেটে আসলে কতটি করে সংখ্যা থাকে, কতটি করে বিটস থাকে। IPv6 এর প্রতিটি অক্টেটে কতটি করে বিট থাকে। সো এই জিনিসটা ইনফরমেশনটা আমাকে একটু কমেন্ট করে জানাবা, দেখি তোমাদের মধ্যে কে এটা ক্ষেত্রে সঠিক অ্যান্সার দিতে পারে। সো এই ছিল আইপি অ্যাড্রেস সম্পর্কিত কিছু তথ্য। তবে আইপি অ্যাড্রেস, এই যে সংখ্যায় মনে রাখাটা, এই যে আইপি অ্যাড্রেস যে লিখলাম বা শিখলাম, ফর এক্সাম্পল আমি যেরকম একটা বানানো একটা নিজের মন গড়ার মতন একটা আইপি অ্যাড্রেস লিখলাম, যে এই আইপি অ্যাড্রেসটা তোমার যদি মনে হয় যে তোমাকে যদি বলা হয় যে ফেসবুকে যেতে হলে তোমাকে এটা টাইপ করে দেন ফেসবুকে ইনক্লুড হতে হবে, তো ফেসবুকে তুমি ঢুকতে পারবা। সো খেয়াল করে দেখো, তোমাকে এটা লিখে রাখা ছাড়া, তোমার নোটপ্যাডে বা নোটবুকে লিখে রেখা ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় থাকছে না। কেননা এতটা সংখ্যা বা এতগুলো ওয়েবসাইটের এতগুলো অদ্বিতীয় সংখ্যা মনে রাখা বেশ কষ্টকর। সো এই আইপি অ্যাড্রেসকে আরেকটু সহজ করার জন্য যে আমাদের সাহায্য করেছে সেটা হচ্ছে কি DNS, ডোমেন নেম সিস্টেম কী করেছে, তারা হচ্ছে আমাকে URL প্রোভাইড করেছে। হ্যাঁ, যে ইউআরএল-এ দুইটা অংশ থাকে, প্রোটোকল এবং কি ডোমেন। সো একটা প্রশ্ন থাকলো তোমাদের ক্ষেত্রে, যে তোমরা অবশ্যই আমাকে এটাও কমেন্ট করে জানাবা যে আইপি অ্যাড্রেস ইউআরএল, প্রথমে সার্চ ইঞ্জিনে লেখার জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করা হতো, বাট আইপি অ্যাড্রেস অনেক কঠিন বলে বর্তমানে কি ব্যবহার করা হয়, ইউআরএল। সো আইপি অ্যাড্রেসের থেকে ইউআরএল কোনটা বেশি সুবিধাজনক? আইপি অ্যাড্রেস সুবিধাজনক নাকি ইউআরএল সুবিধাজনক? সো সেটা আমরা কি
তোমরা আমাকে জানাবা, এবং এটা তোমাকে পড়তেই হবে, কেননা এইচএসসি আইসিটির যে বোর্ড কোশ্চিনগুলো রয়েছে তার মধ্যে একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে, আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে কোনটি ব্যবহার করা অধিক সুবিধাজনক। অবভিয়াসলি ইউআরএল ব্যবহার করা সুবিধাজনক, কেননা সংখ্যার সূচক মানগুলো মনে রাখা কি বেশ কঠিন। অন্যদিকে ইউআরএল কি, মানে আইপি অ্যাড্রেসের অনুবাদকেই কি বলা হয়, ইউআরএল বলা হয়। তাই আমরা বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি ইউআরএল আমাদের জন্য কি অধিক সুবিধাজনক। সো আমরা ইউআরএল প্রোটোকল বা ডোমেন সম্পর্কে বিস্তারিত জানলাম, এবং এখানে আরও একটা বিষয় জেনে ফেললাম, সেটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা জেনে ফেললাম। এরপরে যে বিষয়টা আসছে ওয়েবসাইট। তো খেয়াল করে দেখো, সার্চ ইঞ্জিনে তুমি ওয়েবসাইটের ইউআরএলটা লিখলা, যেমন আমি এখানে একটা ইউআরএল লিখলাম http://www.fb.com, বা এখানে অনেক আইকন দেওয়া থাকে, অনেকগুলো আইকন দেওয়া থাকে, আইকন থেকে তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা চুজ করতে পারবা। হ্যাঁ, ক্লিকবাজ, ক্লিক ইনফো এবং ক্লিকবাজ, তো এগুলো ওয়েবসাইটের আইকন দেওয়া আছে, এই আইকনে ক্লিক করে যেতে পারবা, আবার কি এখানে ইউআরএলও লিখেও যেতে পারবা। সো ইউআরএল লিখে যখন আমি ওয়েবসাইটে গেলাম, হ্যাঁ, একটা ওয়েবসাইটে যাওয়ার পরে খেয়াল করে দেখবা ওয়েবসাইটের প্রথম যে পেজটা, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এখানে এই ফেসবুক আইকনে ক্লিক করার পর বা লেখার পরে ফার্স্ট যে পেজটা আসে সেটাকে বলা হয় হোম পেজ। কি বলা হয়? হোম পেজ। এবং হোম পেজে কিন্তু অনেক মেনু বার দেওয়া থাকে। ফর এক্সাম্পল, তুমি যখন ফেসবুকে ঢুকবা তোমাকে লগ ইন করতে বলবে, ওটা আসলে আউটার পেজ, এবং ওই পেজে লগ ইন করার পরে তোমাকে দেখাবে হোম, প্রোফাইল, অ্যাবাউট, নোটিফিকেশন, মেসেজ, হ্যাঁ, বা সরাসরি লেখা না দেখিয়ে বর্তমানে যে আপডেট যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোতে লেখা না দেখিয়ে সরাসরি আইকন দেওয়া থাকে। সো আইকনে ক্লিক করলে কি তুমি প্রোফাইলে চলে যেতে পারবা, মেসেজে চলে যেতে পারবা, নোটিফিকেশনে চলে যেতে পারবা, গ্রুপে যেতে পারবা, পেজে যেতে পারবা। সো এই যে হোম পেজে যে বিভিন্ন অপশন সৃষ্টি করা হয়ে থাকে, সো হোম পেজের যে কোনো একটি অপশনে যদি তুমি ক্লিক করো, ফর এক্সাম্পল তুমি নোটিফিকেশনে ক্লিক করছো, নোটিফিকেশনে ক্লিক করার পর তুমি যে পেজে যাচ্ছ সেটাকে বলা হয় মেন পেজ। মেন পেজ, এটাকে হোম পেজ এবং এটাকে বলা হয় মেন পেজ। মেন পেজ, মূলধারার পেজ। মেন পেজ মানে মূলধারার পেজ বলছেন, মূলধারার পেজ। ওকে, এবং মূলধারার পেজে খেয়াল করে দেখো, তুমি নোটিফিকেশনে গেছো বা মেসেজে গেছো। সো নোটিফিকেশন বা মেসেজে যাওয়ার পরে খেয়াল করে দেখো, তোমাকে তো মেসেজ অনেকেই পাঠিয়েছে। সো মেন পেজে দেখছো যে অনেকগুলো মেসেজ এসেছে, স্ক্রল করতে আসো দেখছো অনেকগুলো মেসেজ আছে। তো এই এতগুলো মেসেজের মধ্যে তুমি যদি স্পেসিফিক একটা মেসেজে ক্লিক করো, তোমাকে কিন্তু সেটা আরেক পেজে নিয়ে চলে যাবে। সো মেন পেজ থেকে তুমি যেই পেজে গমন করছো সেটাকে বলা হয় সাবমেন পেজ। সাবমেন পেজ, যেটাকে বলা হয় উপধারার পেজ। উপধারার পেজ, উপধারার পেজ। হ্যাঁ, সো এইভাবে তুমি কি হোম পেজে যাবা, ওয়েবসাইটে ফার্স্ট হোম পেজে যাবা, বা মেন পেজ যাবা, বা সাবমেন পেজ বা উপধারার পেজে যাবা। সো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস যে আমি পেজ নিয়ে কথা বলছি, ওয়েবসাইট নিয়ে যখন আমি কথা বলতে গেলাম, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট চিনি, যেমন ফেসবুকের ওয়েবসাইট, ইউটিউবের ওয়েবসাইট, এগুলো চিনি আমরা। সেই ওয়েবসাইটে দেখবা অনেকগুলো পেজ থাকে। সো একটা খাতায় যেমন অনেকগুলো পেজ থাকে, ঠিক একটি ওয়েবসাইটেও অনেকগুলো পেজ থাকে, এবং পেজগুলো কিন্তু পর্যায়ক্রমিকভাবে থাকে। ফর এক্সাম্পল, তুমি যখন তোমার ফেসবুকের টাইম লাইনে যাবা বা ইউটিউবে যাবা, দেখবে যে একটু স্ক্রল করার পর একটা পেজ শেষ, দেন আরেকটা পেজ শুরু হয়। সো একটি ওয়েবসাইটের কি থাকে, একটা ওয়েবসাইটের অনেকগুলো ওয়েব পেজ থাকে, যে পেজগুলোতে তুমি তোমার কাঙ্ক্ষিত তথ্যগুলো দেখতে পাবা বা কি প্রদর্শন করা হবে তোমার কাছে। সো এই যে ওয়েবসাইটের যে ওয়েব পেজে যে লেখাগুলো লেখা থাকে, তোমার কি মনে হয় এগুলো মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা লেখা হয় বা পাওয়ার পয়েন্ট দিয়ে লেখা হয়? একদমই না।